মহারাজা নন্দকুমার নামটা অপামর বাঙালির কাছে জানা বা চেনা, কিন্তু জানেন কি তার ফাঁসি ছিল ভারতের প্রথম বিচার বিভাগীয় হত্যাকাণ্ড। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজা নন্দকুমারের মামলা ছিল ব্রিটিশ ভারতে প্রশাসনিক হস্তক্ষেপে সুকৌশলে ঘটানো বা সংগঠিত একটি বিতর্কিত বিচারিক হত্যাকাণ্ড, যাকে জুডিশিয়াল মার্ডারও বলা হয়ে থাকে। কে এই নন্দকুমার, যিনি নুন কুমার নামেও পরিচিত ছিলেন? নন্দকুমারের জন্ম 1705 সালে বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত ভদ্রপুর গ্রামে এক ব্রাহ্মণ জমিদার পরিবারে। তিনি বাংলার নবাবের অধীনে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন, তবে বেশিরভাগই রাজস্ব আদায়কারী হিসেবে। 1757 সালে ইংরেজদের প্রতি তার আনুগত্যের কারণে ও বাংলার স্থানীয় সরকারের অধীনে ধারাবাহিকভাবে একাধিক উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার পর গভর্নর জেনারেল রবার্ট ক্লাইভের আমলে রাজা নন্দকুমারকে ব্ল্যাক কর্নেল উপাধিতে ভূষিত করা হয়েছিল। চলুন রাজা নন্দকুমারের বিরুদ্ধে ঘটা ঘটনার সূত্রপাতের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। এক সামান্য ইংরেজ কর্মচারী থেকে উন্নীত হয়ে 1763 সালে ওয়ারেন হেস্টিংস ছিলেন বর্ধমান, নদিয়া ও হুগলি জেলার কালেক্টর। বিভিন্ন জমিদারদের কাছ থেকে জোর করে তিনি টাকা আদায় সহ মির্জাফরের স্ত্রীর কাছ থেকে 3,54,000 টাকা ঘুষ গ্রহণের বিষয় প্রকাশ পায়। 1763 সালে নন্দকুমার হেস্টিংসের বিরুদ্ধে কোম্পানির কাছে অর্থ তছরূপের অভিযোগ আনেন ও সমস্ত প্রমাণাদি দাখিল করেন। ঘুষখোর, স্বৈরাচারী, নিষ্ঠুর ও অসাধু হেস্টিংসের বিরুদ্ধে নানান অভিযোগ আসায় তিতিবিরক্ত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে পদচ্যুত করে ও ইংল্যান্ডে ফেরত পাঠায়। রাজা নন্দকুমারের সততায় মুগ্ধ হয়ে ও ইংরেজদের সুপারিশে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম তাকে মহারাজা উপাধিতে ভূষিত করেন 1764 সালে। এই অপমানজনক ঘটনায় হেস্টিংসের মনে তীব্র অসন্তোষ দানা বাঁধতে থাকে। তখন তিনি রাজা নন্দকুমারকে কিছু করতে পারেন, কারণ লর্ড ক্লাইভ রাজা নন্দকুমারকে স্নেহ করতেন। পরে অবশ্য বিভিন্ন দেশীয় রাজার সঙ্গে তাদের বিরুদ্ধে গোপন পত্র বিনিময়ের কথা জানতে পেরে কোম্পানির সাথে সেই সম্পর্ক তিক্ত হয় নন্দকুমারের। 1773 সালে হেস্টিংস দ্বিতীয়বার ভারতে এলেন গভর্নর জেনারেল হয়ে। এসেই তিনি প্রভাবশালী মহারাজা নন্দকুমারকে বশে রাখতে তাকে 3 লক্ষ টাকা উৎকোচ দেওয়ার ইচ্ছে ব্যক্ত করেন একটি পত্রের মাধ্যমে। এবার হেস্টিংসের বিরুদ্ধে কোম্পানির কাছে লিখিতভাবে দুর্নীতির অভিযোগ আনলেন নন্দকুমার। অভিযোগটি স্যার ফিলিপস ফ্রান্সিস এবং বাংলার সুপ্রিম কাউন্সিলের অন্যান্য সদস্যরা গ্রহণ করেছিলেন। নন্দকুমার ওয়ারেন হেস্টিংসের হাতে লেখা চিঠি কোর্ট এক্সিবিট হিসেবে কোর্টে দাখিল করলেও কোর্ট তাতে আমল না দিয়ে ওয়ারেন হেস্টিংসকে খালাস করে দেন। এরপর রেগুলেটিং অ্যাক্ট বাংলা তথা ভারতে চালু হয়। সেই সঙ্গে ওই অ্যাক্ট অনুসারে কলকাতায় তৈরি হলো হাইকোর্ট। হেস্টিংস এরপর নন্দকুমারকে শায়েস্তা করার জন্য উঠে পড়ে লেগে যান। সুযোগ আসে, তারই প্ররোচনায় নন্দকুমারের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেন গঙ্গা বিষ্ণু নামে এক ব্যক্তি। মহারাজা নন্দকুমারের সঙ্গে হিরে জহরতের কারবার চলত বোলাকি দাস জহরি। নবাব মীর কাসিমের আমলে একবার নন্দকুমার তাঁকে একটা মুক্তোর হার, একটা কলকা, একটা শিরপেচ এবং 4টি হীরের আংটি বিক্রি করতে দেন। কিন্তু যুদ্ধের সময় কাশেমবাজার লুট হওয়ায় বোলাকি দাসের নিজের জিনিসপত্রের সঙ্গে এগুলিও লুট হয়ে যায়। অতঃপর বোলাকি দাস নন্দকুমারকে তার জিনিসপত্রের মূল্য বাবদ 4021 টাকা পরিশোধ করবেন বলে একটি অঙ্গীকার পত্র লিখে দেন। সেই সঙ্গে 4% হারে সুদ দেবেন বলেও জানান। বোলাকি দাসের মৃত্যুর পর তার ছেলে পদ্মমোহন দাস সেই টাকা পরিশোধও করেন। কিন্তু পদ্মমোহন দাসের অকাল মৃত্যুর পর তাদের এক আত্মীয় হেস্টিংসের পরিচিত গঙ্গা বিষ্ণু সেই টাকার হিসাব নিয়ে মহারাজা নন্দকুমারের বিরুদ্ধে মামলা করেন। নন্দকুমার তখন তার কাছে থাকা অঙ্গীকারপত্রের জোরে মুক্তি পান। এরপর আবার হেস্টিংসের পরামর্শে গঙ্গা বিষ্ণু হাইকোর্টের দ্বারস্থ হন এবং বোলাকি দাসের অঙ্গীকারপত্রটি জাল বলে দাবি করেন। এই মর্মে মামলা শুরু হয় 1775 সালের 12ই মে। বলে রাখা দরকার যে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা শাসিত ভারতীয় অঞ্চলগুলি নিয়ন্ত্রণের জন্য পাশ করা হয়েছিল, বিশেষ করে বাংলায়। এই আইনের অন্যতম প্রধান বিধান ছিল কলকাতায় 4 জন ইংরেজ বিচারপতির সমন্বয়ে একটি সুপ্রিম কোর্ট স্থাপন করা। এই আইন কার্যকর হওয়ার ফলে ধারা 13-র অধীনে 1774 সালে কলকাতার ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার প্রতিষ্ঠিত হয়। রাজা তৃতীয় জর্জ কর্তৃক জারি করা একটি সনদে স্যার এলিজা ইম্পেকে প্রধান বিচারপতি এবং রবার্ট চেম্বার্স, জন হাইড এবং স্টিফেন সিজার লেমাইস্ট্রেকে
দণ্ডপ্রাপ্ত বিচারক হিসাবে নিযুক্ত করা হয়। 8ই জুন থেকে শুরু হয়ে 1775 সালের 15ই জুন মাসের মধ্যরাত অবধি বিচার প্রক্রিয়া টানা 8 দিন ধরে কোনো স্থগিতাদেশ ছাড়াই একটানা চলে। প্রতিদিন সকাল 8টা থেকে গভীর রাত পর্যন্ত তারা রাষ্ট্রপক্ষের সমর্থনে প্রমাণ অনুসন্ধান এবং বিবেচনা করতেন ও সাক্ষীদের গভীর রাত অবধি জেরা করা হতো। নিজের সপক্ষে যাবতীয় যুক্তি নন্দকুমার পেশ করেছিলেন, কিন্তু প্রধান বিচারপতি এলিজা ইম্পে তার কোনো কথাতেই কর্ণপাত করেননি। হেস্টিংসের প্রাণের বন্ধু এলিজা ইম্পে শুধু ভেবেছিলেন কি প্রকারের নন্দকুমারকে শাস্তি দেওয়া যায়। 1775 সালের 16ই জুন সকালে প্রধান বিচারপতি ইম্পে আদালতে মহারাজা নন্দকুমার মামলার সারসংক্ষেপ প্রকাশ করেন। বিচারকরা রাজা নন্দকুমারকে জালিয়াতির অভিযোগে সর্বসম্মতিক্রমে দোষী ঘোষণা করেন এবং জুরিরাও একই রায় দেন। ব্রিটিশ পার্লামেন্টের 1729 সালের ইংরেজ আইনের অধীনে প্রধান বিচারপতি তাকে জালিয়াতির অভিযোগে মৃত্যুদণ্ড দেন। নন্দকুমারের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তৎকালীন মাননীয় সুপ্রিম কোর্ট ষড়যন্ত্র মামলা খারিজ করে দেয়। অতএব 1775 সালের 5ই আগস্ট সকাল 8টায় ফোর্ট উইলিয়ামের হেস্টিংসে গঙ্গার কাছে আধুনিক দ্বিতীয় হুগলি ব্রিজের উত্তর দিকে কুলি মার্কেটের পাশে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হয়। ফাঁসির মঞ্চ সেখানে তৈরি করা হয়, তার তলায় আস্ত একটা কূপ খোঁড়া হয় যা আজও বর্তমান। বিভিন্ন ঐতিহাসিকদের মতে মৃত্যুর স্থান নিজেই বেঁচেছিলেন মহারাজা নন্দকুমার। গঙ্গাকে সামনে রেখে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন তিনি। পূর্ণ হয়েছিল তার শেষ ইচ্ছে। নির্দিষ্ট দিনে খুব শান্তভাবে ফাঁসির মঞ্চে উঠেছিলেন সত্যরুদ্ধ মহারাজা নন্দকুমার। মহারাজা নন্দকুমারের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে তা জানার পর প্রধানত দুটি বিষয় উত্থাপিত হয়েছিল। প্রথমত, সুপ্রিম কোর্টের কি প্রথমেই এই মামলাটি গ্রহণের এখতিয়ার ছিল? বিচারের শুরুতে নন্দকুমারের আইনজীবী সুপ্রিম কোর্টের সামনে এই প্রশ্নটি উত্থাপন করেছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল। এই প্রশ্নটি সেখানে উত্থাপন করা হয়েছিল কারণ নন্দকুমারের বিরুদ্ধে দায়ের করা জালিয়াতির মামলায় 1765 সালের তথ্য ছিল, যা রেগুলেটিং অ্যাক্ট পাশ হওয়ার আগেকার ঘটনা। তাই এই মামলা শোনার বা গ্রহণের সঠিক এখতিয়ার ছিল স্থানীয় ফৌজদারি আদালতে। দ্বিতীয়ত, 1729 সালের ইংরেজ আইন, যার মাধ্যমে ইংল্যান্ডে জালিয়াতি এক মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ ছিল, তা কি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো তৎকালীন ভারতের হিন্দু এবং মুসলিম উভয় আইনেই আইন বিরোধী কাজ হিসেবে বিবেচিত হতো না। তবুও নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই হতভাগ্য নন্দকুমারকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। 1729 সালের ওই ভূমি আইনের প্রযোজ্যতা নিয়ে নন্দকুমারের মামলায় বিচারকদের মধ্যেও বিভক্ত মতামত ছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সহ বেশিরভাগ বিচারকের মতামতই প্রাধান্য পায়। অতএব রাজা নন্দকুমারকে ওই আইনের বশেই মৃত্যুদণ্ড দেওয়া হয় বা মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝোলানো হয়। তাছাড়া ওই মামলার প্রধান বিচারপতি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত ও অন্য বিচারকরাও ছিলেন তাই। জুরি মেম্বাররাও সম্পূর্ণরূপে ইংরেজদের দ্বারা গঠিত হয়েছিল এই অদ্ভুত বিচারের ক্ষেত্রে। মহারাজা নন্দকুমারকে মৃত্যুদণ্ড থেকে বাঁচানোর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি ছিল: 1. ইংল্যান্ডে রাজার কাউন্সিলের কাছে একটি ফরওয়ার্ড করা আপিল, যেখানে কাউন্সিলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত রায় স্থগিত রাখার জন্য আদালতে তার আবেদনের কথা উল্লেখ করা হয়, কিন্তু আদালত তা খারিজ করে দেয়। 2. কাউন্সিলের সদস্যদের সাহায্য কামনা করা হয়, কিন্তু তাও খারিজ হয়ে যায়। তবে মহারাজা নন্দকুমারের বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল অনেক শঠতা, কপটতা এবং ষড়যন্ত্রের ইতিহাস। এমনকি দেশীয় শাসকদের স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টাও নিভে গিয়েছিল সেই সঙ্গে। পলাশির যুদ্ধে সিরাজের সঙ্গে মহারাজা নন্দকুমারের বিশ্বাসঘাতকতাকে অনেকেই একটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখেছিলেন। তারা ভেবেছিলেন ব্রিটিশদের প্রথমে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে পরে প্যাঁচে ফেলে তাদের জব্দ করবে। তাদের মধ্যে অন্যতম ছিলেন মহারাজা নন্দকুমার, কিন্তু শেষ পর্যন্ত তাদের আশা সফল হয়নি। ব্রিটিশ শক্তি বরং তাদের প্রত্যেককে একে একে চরম পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। এই মামলা থেকে এটাই প্রমাণ হয় যে ব্রিটিশরা ভারতীয়দের ওপর রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে আইনকে ব্যবহার করত। বলা যেতে পারে যে আইনের শাসনের পরিবর্তে শাসনের আইন ছিল ব্রিটিশদের লক্ষ্য, যা ঔপনিবেশিক কর্তৃপক্ষের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে পরিচালিত হতো। সমস্ত তথ্য স্পষ্টভাবে ইঙ্গিত করে যে এই বিচার সম্পূর্ণরূপে পক্ষপাতদুষ্ট ছিল। এত বছর পরেও এই বিচারকে এখনো সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং অন্যায্য বলে মনে করা হয়। তার মৃত্যুর পর তার জন্মস্থান বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে তার সম্মানে ভদ্রপুর মহারাজা নন্দকুমার উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠা করা হয়েছে। তার সম্মানে কলকাতার বরানগরে একটি রাস্তার নাম মহারাজা নন্দকুমার রোড করা হয়। নন্দকুমার পূর্ব মেদিনীপুর জেলার একটি এলাকার নাম। খড়গপুর রেলওয়ে বিভাগের তমলুক দীঘা শাখা লাইনে একটি স্টেশনের নাম নন্দকুমার।
2007 সালে পূর্ব মেদিনীপুরে তার সম্মানে মহারাজা নন্দকুমার মহাবিদ্যালয় নামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। বাঙালি জাতি যতদিন থাকবে, মহারাজা নন্দকুমারের নাম ততদিন বাঙালির হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।